প্রথম তাদের সঙ্গে অবিচার হয়েছিল যখন তাদের একমাত্র মেয়ের মৃতদেহটা জোর করে তাদের সম্মতি ছাড়াই পুড়িয়ে ফেলা হলো। নেক্সট হচ্ছে তাকে টাকার অফার দেওয়া হয়েছিল যে ভুলে যান টাকা নিয়ে, এবং আলটিমেটলি সেই তদন্তের ফল যা বেরিয়ে আসবে তার ভিত্তিতে এদের শাস্তি পেতেই হবে, কিচ্ছু করার নেই। অন্যায় করলে। স্যার আপনাকে মাধ্যমে স্বাগত। নমস্কার স্যার, আরজিকর কাণ্ডে আমরা দেখতে পেলাম যে তিনজন আইপিএস, বিনীত গোয়েল, ইন্দিরা মুখোপাধ্যায় এবং অভিষেক গুপ্ত, এদের তিনজনকে সাসপেন্ড করা হলো, মুখ্যমন্ত্রী আজকে জানিয়েছেন। না, একটা কথা বলি, সেটা হচ্ছে আরজি করের সময় কি ঘটেছিল আমরা মোটামুটি সংবাদ মাধ্যমে সেগুলো প্রকাশিত হয়েছে জেনেছি, এবং আমরা জানি যে অভয়ার মা বাবা বিচারের খোঁজে ফ্রম পিলার টু পোস্ট দৌড়েছেন। প্রথম তাদের সঙ্গে অবিচার হয়েছিল যখন তাদের একমাত্র মেয়ের মৃতদেহটা জোর করে তাদের সম্মতি ছাড়াই পুড়িয়ে ফেলা হলো। তারা পুলিশের প্রায় পায়ে ধরেছিলেন মেয়েকে দেখার জন্য, দেখতে দেওয়া হয়নি, একবার দেখিয়ে তারপরে মেয়ের মৃতদেহটি পুড়িয়ে দেওয়া হলো। অথচ তারা খুব ভালো জানেন, যারা এই কাজটা করেছিলেন, যে এসব ক্ষেত্রে একজন যে ভিকটিম তার বডিটা রেখে দেওয়াটা কতটা জরুরি সেটাও তারা করেননি। ফলে যে ঘটনা ঘটলো, সিবিআই অন্ধকার হাতড়ে বেড়ালো, কিচ্ছু ছিল না, এক মুঠো ছাই থেকে সে কি করবে। তার কাছে যতটুকু যা প্রমাণ দিয়েছিল কলকাতা পুলিশ, তার ভিত্তিতেই তারা কাজ করেছে না। একটা দ্বিতীয় কথা, সেই সময় পুলিশের ভূমিকা ঠিক ছিল না। নেক্সট হচ্ছে তাকে টাকার অফার দেওয়া হয়েছিল যে ভুলে যান টাকা নিয়ে। এগুলো মানে অফেন্স নয়, এগুলো ক্রিমিনাল অফেন্স। মানে বাবা মা একমাত্র সন্তানকে হারিয়েছে, ভয়ঙ্করভাবে ধর্ষণ করে হত্যা করা হয়েছে তাদের মেয়েকে, তাদের যা মানসিক অবস্থা, সেই সময় টাকার অফার দেওয়া হচ্ছে, আরও নানা ধরনের কাণ্ড কারখানা করা হচ্ছে যাতে তদন্তের ব্যাপারটা বন্ধ হয়ে যায় বা ঠিকমতো সত্য প্রকাশিত না হয়। একদম মিসলিড করেছে। এগুলো তো ক্ষমাহীন অপরাধ করেছে যারা, ওদের সরকার তার মতো সিদ্ধান্ত নিয়েছে, কোর্ট খোলা আছে, কোর্ট আলটিমেটলি চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। এই তিনজন আইপিএস এর বিরুদ্ধে বিচার বিভাগীয় তদন্ত শুরু করা হবে বলা হয়েছে। সে তো হবেই, বিচার বিভাগীয় তদন্ত একজন বিচারপতির নেতৃত্বেই তদন্তগুলো হবে, এবং আলটিমেটলি সেই তদন্তের ফল যা বেরিয়ে আসবে তার ভিত্তিতে এদের শাস্তি পেতেই হবে, কিচ্ছু করার নেই। অন্যায় করলে শাস্তি পেতে হবে। তারপর তো এগুলো বিচারের জন্য তো আদালত রয়েছে, আদালত তো ঠিক করবে আলটিমেটলি কি হবে না হবে। আমরা দেখেছিলাম এই যে ঘটনা আরজি করার সময় পুলিশের যে নানা রকম পদক্ষেপ বা তাদের যে কার্যক্রম, সেটা নিয়ে কি বলবেন? একটা কথা বলি, পুলিশ এবং প্রশাসন উভয়েই কিন্তু সেই সময় এমন অন্যায় কাজ করেছিল, এমন অপরাধ করেছিল যে মানুষের প্রশাসনের উপর কিন্তু ভরসাটা চলে গিয়েছিল। তার কারণটা কি? কারণ হচ্ছে যে মানুষ তো প্রশাসনের দিকে তাকিয়ে থাকে বিচার পাবে বলে, যে প্রশাসন সুবিচার দেবে, সেখানে না হলে তারা আদালতে যাবে বিচার পেতে। প্রাথমিকভাবে তো মানুষ প্রশাসনের দিকে তাকিয়ে থাকে। সেখানে প্রশাসন যা করেছিল সেটা হচ্ছে যে যতটা সম্ভব যেন ধামাচাপা দেওয়া হয়। আচ্ছা, সে বিল্ডিংটাকে গুড়িয়ে দেওয়া হলো কেন? পাশের বিল্ডিংটাকে কি লুকোতে? দুদিন ওয়েট করা গেল না? যে কোনো বাচ্চা ছেলে বলবে যে যেখানে ক্রাইম ঘটেছে সেখানে একটা জিনিস চেঞ্জ করা যায় না। দেখবে কোথাও ক্রাইম ঘটে না, পুলিশ ঘিরে দেয় যে ক্রাইম এরিয়া, ডোন্ট এন্টার। কারণ সেখানে একটা ছোট প্রমাণও কিন্তু সমস্যা সমাধানে কাজে লাগতে পারে। সেইটা না করে মানে বাড়ি ভেঙে দেওয়া হচ্ছে, বডি পুড়িয়ে দেওয়া হচ্ছে। এখান থেকে তো স্পষ্ট বাবা মাকে টাকার অফার করা হয়েছিল, এখান থেকে একটা বিষয় স্পষ্ট যে তৎকালীন প্রশাসন চায়নি বিচারটা ঠিক মতো হোক। ফলে আজকে বিচার দেওয়া হচ্ছে, কি করা যাবে, বিচারের মুখোমুখি তো হতেই হবে। সেই সময়কার কোনো ফোন কল রেকর্ড, হোয়াটসঅ্যাপ চ্যাট সমস্ত কিছু খতিয়ে দেখা হবে, এবং তৎকালীন কোনো মন্ত্রী বা কিছু নির্দেশ ছিল কিনা তাও খতিয়ে হয়তো হবেই তো। কারণ টেলিফোন কল অনেকদিন রেখে দেয় টেলিফোন কোম্পানি, বা মোবাইল কল, কে কাকে মোবাইল করছে, কখন করছে, কোথা থেকে করছে, সেগুলো সব কিন্তু মোটামুটি মানে প্রমাণ হয়ে যায়, বোঝা যায়। ফলে আগামী দিনে যদি ঠিকমতো এটা করা হয়, তদন্ত করা হয়, তাহলে কিন্তু এই টেলিফোন কল, হোয়াটসঅ্যাপ কল, মোবাইল মেসেজ কল, মোবাইল কল সবই কিন্তু গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে কাজে লাগবে। অন্যদিকে দেখলাম আরো কথা বলেছেন মুখ্যমন্ত্রী, আরো অনেকগুলো নির্দেশ দিয়েছেন। তার মধ্যে হলো প্রেসিডেন্সি জেলগুলোতে আমরা বা কারাগারগুলোতে দেখেছি মোবাইলের ব্যবহারের প্রচুর অভিযোগ উঠেছে। এই মোবাইল ব্যবহার কারাগারে তা নিয়েও কড়া ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন। দেখো, অনেক দিন ধরে, বহু বছর ধরে অদ্ভুত জিনিস আমি শুনে আসি।
মাঝে মাঝে ইয়ে করা হয়, সেখানে অভিযান হয়, পুলিশের স্পেশাল অভিযান হয়, মোবাইল বাজেয়াপ্ত করা হয়, কিছুদিন চলে, তারপর যে কেসি। তার মানে একটা নেক্সাস আছে, কারণ যে অপরাধীগুলো জেলের মধ্যে থাকে তাদের তো বাইরের জগতের সঙ্গে যোগাযোগ থাকার কথা নয়, তাহলে যোগাযোগটা কে করে? কেউ একটা করিয়ে দেয়, বাড়ির লোকজন সে দিয়ে যেতে পারে, ওখানকার যারা কর্মী তাদের মাধ্যমে হতে পারে। কি হয় আমি জানি না, আমি কোথাও কোনো কনক্লুশনে জাম্প করছি না, কিন্তু এগুলো হয় অনেক সময়, অস্বীকার করার উপায় নেই। ফলে আলটিমেটলি তদন্ত করে দেখার দরকার ওখানকার স্টাফ, ওখানকার কর্মচারী, তাদের ভূমিকা কি ছিল বা কি করে ওগুলো গেল। তো তদন্ত যখন হবে তখন হবে। স্যার আমরা দেখছি একটা ভিডিও ভাইরাল হচ্ছে, যেখানে শুক্রবারের দিন রাজাবাজারের মতো ব্যস্ততম এলাকায় সেখানে নামাজ পড়া নিয়ে কয়েকজন বিক্ষোভ দেখাচ্ছিলেন, এবং তারপরে দেখলাম পুলিশ পুরো বিক্ষোভটা সরিয়ে দিয়েছে, নিয়ন্ত্রণ করে নিয়েছে। কি বলবেন? না, বিক্ষোভের কারণটা কি? রাস্তায় নামাজ পড়া। সরকার একটা কথা বলেছে, প্রত্যেক প্রত্যেক ধর্মীয় গোষ্ঠীর মানুষ তাদের ধর্মাচরণ করতে পারে, আমাদের সংবিধানে ধর্মাচরণের স্বাধীনতা রয়েছে। কিন্তু রাস্তায় কোনো ধর্মাচরণ করার মধ্যে অন্য অনেকগুলো বিষয় রয়েছে, যেখানে মানুষের যাতায়াত বা জনশৃঙ্খলা এগুলো রক্ষা করার বিষয় আছে। আমাদের আর্টিকেল 25, 26 যেখানে ধর্মীয় স্বাধীনতার অধিকার রয়েছে, সেখানে এটাও বলা আছে যে অধিকারটা অবাধ অধিকার নয়, সেই অধিকারের উপরে কিছু নিয়ন্ত্রণ আরোপ করা থাকে। না, জনশৃঙ্খলা, জনস্বাস্থ্য এগুলো দেখে সরকার সে ব্যাপারে প্রয়োজনে কিছুটা হলেও নিয়ন্ত্রণ আরোপ করতে পারে, অস্বীকার করার উপায় নেই। ফলে এখানে সরকার কিন্তু কোথাও বলেনি যে এই নামাজ পড়া যাবে না, এগুলো বাজে কথা। সবকা সাথ সবকা বিকাশ, প্রত্যেকের ধর্ম প্রত্যেকে পালন করবে, অসুবিধা কিচ্ছু নেই। কিন্তু জনগণের হাজার হাজার মানুষের যাতায়াতের অসুবিধে ঘটিয়ে কি করা যাবে না যাবে, সরকার সে ব্যাপারে সিদ্ধান্ত নিতেই হবে সরকারকে। তো পুলিশকে আমি ধন্যবাদ জানাবো, এখানে বেশি ঝামেলার ব্যাপারটা বাড়তে দেয়নি, নিয়ন্ত্রণের মধ্যে এনেছে। আমার কথা প্রাথমিকভাবে অবশ্যই ওদের বোঝানো উচিত, বুঝিয়ে যে এগুলো করো না, তোমরা সরকারের নির্দেশগুলো মানো। আমার মনে হয়, আমি বিশ্বাস করি নির্দেশগুলো মেনে নেবে। নির্দেশ না মানলে নিশ্চয়ই প্রশাসনিক ব্যবস্থা হবে, কিন্তু ইনিশিয়ালি নিশ্চয়ই নির্দেশ মেনে নেবে। আমরা দেখছি যে ব্যবস্থাগুলো নেওয়া হচ্ছে, সেক্ষেত্রে তো সুশাসনের একেবারে অবশ্যই। আরে শাসন যদি তুমি জনগণের স্বার্থে কাজে লাগাও, সেটাই হর সুশাসন। আর সেই শাসনকে যদি তুমি নিজের স্বার্থে কাজে লাগাও, ওটা হয় কুশাসন। তৃণমূল বা তার আগে সিপিএম যে শাসন ব্যবস্থা দিয়েছে ওটা কুশাসন, ওরা সুশাসন দেয়নি। সুশাসন দেবে ভারতীয় জনতা পার্টি, অনেক দিন পরে মানুষ সুশাসন পাবে পশ্চিমবাংলায়। এই যে প্রশাসনিক যে পদক্ষেপ, এগুলো নিয়ে কি বলবেন? না, প্রশাসন এখানে তো বহুদিন ধরে তুলে দেওয়া হয়েছিল প্রশাসনকে, ফলে এখন প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হচ্ছে। প্রশাসনটাকে তুলে দিলে তো আর প্রশাসন চলতে পারে না, তাই এখানে পদক্ষেপ নেওয়া হচ্ছে যাতে প্রশাসনিক ব্যবস্থাগুলো অন্তত মানুষের কাছে, প্রশাসনকে চেনানো দরকার এখন যে প্রশাসন ইজ দেয়ার, একটা অ্যাডমিনিস্ট্রেশন রয়েছে, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, এবং সেই পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনটা নৈর্ব্যক্তিক, ব্যক্তিকেন্দ্রিক নয়। তার মূল লক্ষ্য হবে একটাই, জনগণকে সুবিধে দেওয়া। ফলে এইরকম প্রশাসন দিতে হবে আগামী দিনে। জনপ্রশাসনের মূল নীতি এটাই। আগেকার দিনে চলতো জমিদারি, তৃণমূল জমিদারি চালিয়েছে, সিপিএম এর লোকাল মাতব্বররাও তাদের জমিদারি চালিয়েছে। ভারতীয় জনতা পার্টি প্রশাসন দেবে, সুশাসন দেবে। गरीबी मिटेगी, समृद्धि बढ़ेगी। यही संकल्प है प्रधानमंत्री नरेंद्र मोदी जी और मुख्यमंत्री मोहन यादव का। गरीब कल्याण मिशन से मध्य प्रदेश ने उठाया है ऐतिहासिक कदम। संबल 2.0 के तहत 1.75 करोड़ श्रमिकों का पंजीयन और गिग वर्कर्स भी अब लाभान्वित। हजारों श्रमिक परिवारों को 224 करोड़ का भुगतान। 39 लाख लोगों को मिला भू अधिकार पत्र, देश में प्रथम स्थान। 8 लाख छोटे व्यापारियों को मिला ऋण सहयोग। 56 लाख पेंशनधारियों को हर माह 4000 करोड़ से अधिक राशि और 45 लाख परिवारों को मिला पक्का घर। अब हर नागरिक की सुविधा के लिए शुरू होगी मुख्यमंत्री सुगम परिवहन सेवा। प्रधानमंत्री मोदी जी और मुख्यमंत्री मोहन यादव के नेतृत्व में मध्य प्रदेश तेजी से बढ़ रहा है गरीबी मुक्त और आत्मनिर्भर भविष्य की ओर।